কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে বলি নাই যে কিছু সবই তোমার দান কি দিয়ে বুঝিব ভগবান বুঝিব ভগবান আমার বলিতে বলি নাই যে কিছু আমার বলিতে বলি নাই যে কিছু সকলে তোমার বুঝিব ভগবান তোমারে বুঝিব ভগবান মোদিজিকে মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজা ফুলে তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজা ফুলে তুমি স্তব গীতে তুমি ভগবান দেবা ভগবানের পূজা ভগবানের হয় ভগবানের পূজা মানিতে দিয়ে বুঝিব ভগবান দিয়ে বুঝিব ভগবান দেখি নাই হরি আপন মন্দিরে তোমারে গড়ে
দিয়ে পুজিব ভগবান তোমারে দিয়ে পুজিব ভগবান আমার বলিতে হরি নাই যে কিছু আর আমার বলিতে হরি নাই যে কিছু আর সকলই তোমারি দান কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি দিয়ে পুজিব ভগবান। আজ এমন একটি শুভ দিন, যে শুভ দিনে আমাদের যশস্বী বিশ্ববরেণ্য আমাদের নয়নের মণি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির আজ জন্মদিবস। এই শুভ জন্মদিবসে সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ ও কার্যকর্তাবৃন্দ বিভিন্ন জেলা মণ্ডল বুথ স্তর পর্যন্ত আজ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মহোদয়ের জন্মদিবস পালন অনুষ্ঠান চলছে। সেইরূপ আমিও পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মন্তেশ্বর ব্লকের অধীনে উটসুরি গ্রামে আমার 144 নম্বর বুথে আমার নিজের বাড়িতে আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন করছি। সেই সঙ্গে আজকে বিশ্বকর্মা পুজো, মা মনসার পুজো, লক্ষ্মী পুজো, এইরকম শুভ মুহূর্ত প্রতি বছর কিন্তু পাওয়া যায় না। এই পূর্ণিমার পূর্ণ তিথিতে আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা পালন করার সুযোগ পাই। তো আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী 1950 সালের 17ই সেপ্টেম্বর, অর্থাৎ 1950 সালে আজকের দিন 17ই সেপ্টেম্বরে ওনার জন্মগ্রহণ করেছেন। উত্তর গুজরাতের তদানীন্তন বোম্বাই রাজ্যের মেহসানা জেলার ভাটনগর শহরে নরেন্দ্র দামোদর দাস মোদী জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল দামোদর দাস মোদী। গুজরাট, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে বা রাজ্যে বাবার নাম নিজের নামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। মায়ের নাম হীরাবেন। নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই সূত্রে বাবার নামের সঙ্গে সংযুক্তিকরণের যে প্রথা, সেই জন্য মোদিজির নামের সঙ্গে ওনার বাবার নাম দামোদর দাস মোদীর নামও জুড়ে যায়। মায়ের নাম হীরাবেন।
ভাটনগরেই স্কুলে পড়াশুনো করেন। তার সঙ্গে সঙ্গে শিশু নরেন্দ্র বাবার যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে সাহায্য করতেন। নরেন্দ্রর এক শিক্ষক বলেছিলেন তিনি ছাত্র হিসেবে সাধারণ ছিলেন, কিন্তু বিতর্কে তার জুড়ি পাওয়া কঠিন ছিল। চায়ের দোকানে কাজ করতে করতে তিনি স্কুলের পড়া সাঙ্গ করেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এই সময় তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অর্থাৎ RSS এর সংস্পর্শে আসেন এবং সংঘের প্রচারক হিসেবে গুরু দায়িত্ব তিনি পালন করেন। পূর্ণ সময়ের অবিবাহিত কার্যকর্তা হিসেবে উনি নিযুক্ত হন। প্রচারক থাকাকালীন তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে MA পাশ করেন। 1987 সালে তিনি বিজেপিতে যোগদান করেন। 1987 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং 1995 সালে গুজরাটে তিনি শাসনভার গ্রহণ করেন। তারপর মোদি দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দিল্লি আসেন এবং কালক্রমে 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ভগ্নস্বাস্থ্য কেশুভাই প্যাটেলের পরিবর্তে মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। এর আগে মোদিজির কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না, অথচ পদে এসেই মোদিজি বিস্ময়কর দক্ষতা দেখিয়েছিলেন। 2001 সালে গুজরাতের কচ্ছ অঞ্চলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই ভয়ঙ্কর ভূমিকম্পে মোদিজি প্রচণ্ড দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন। প্রচণ্ড দায়িত্বশীলতার মধ্যে দিয়ে তৎকালীন মোদিজি গুজরাটের সেই ভয়াল ভূমিকম্প ভুজে হয়েছিল, বহু মানুষ সেই ভূমিকম্পে মারা গেছেন। সে ঘটনা আজকে অতীত। আপনারা বিগত দিনের এই ঘটনা আপনারা উপলব্ধি করেছেন, আপনারা জানেন সেই ভূমিকম্পের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে উনি গুজরাটের একজন মুখ্যমন্ত্রী হিসেবে প্রচণ্ড দায়িত্বশীলতার মধ্যে দিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। তার পরবর্তীকালে
2002 সালের ফেব্রুয়ারি মাসে একটি ঘটনা হয়, যাকে অবলম্বন করে কংগ্রেসের অনুগ্রহধন্য সংবাদ মাধ্যম মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনুদান পাওয়া কিছু কর্মহীন লোক, যেমন বেগম তিস্তা সেতলভা, অরুন্ধতী রায় প্রভৃতি একেবারে চিৎকার শুরু করে দেন, মোদি নাকি মুসলমান খুন করেছেন। এই রকমভাবে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে তাদের সেই ব্যাপক মিথ্যাচারের কাহিনী। মোদিজিকে আক্রমণ করাটাই তাদের কাছে প্রধান উদ্দেশ্য হিসেবে তৎকালীন সময়ে যেভাবে রেখাপাত করেছিল তা বর্ণনা করা খুবই মুশকিল। এর চেয়েও গর্হিত পাপ আর কিছু হতে পারে না। কাগজে কলমে সভা সমিতিতে মোদির নিন্দা কান পাতার দায় হয়ে পড়ে। আজ 2013 সালের সমস্ত চিৎকার বন্ধ হওয়ার পরে, উত্তেজনা থিতিয়ে যাবার পরে, সর্বোচ্চ আদালতে নিযুক্ত বিশেষ অনুসন্ধানী দল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সংক্ষেপে সিট হাতে তুলে দেওয়ার পরে বেগম তিস্তা প্রমুখরা আদালতে মিথ্যাবাদী প্রমাণ হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত হবার পর দেখা যায় যা হয়েছিল তাতে নরেন্দ্র মোদীর কোনো দায়িত্ব তো ছিলই না, এমনকি গাফিলতিও ছিল না। সব কংগ্রেসি, সব অনুগ্রহধন্য সাংবাদিক, নামধারী ঘুষখোর মধ্যপ্রাচ্যের পয়সা পাওয়া দল শয়তানেদের মুখে চুনকালি পড়ে যায়, তাতেও লজ্জা নেই। অপসংবাদ পরিবেশনেই বলুন আর মিথ্যা গুজব রটনাই বলুন, ভারতের ইতিহাসে এই লজ্জাকর অপপ্রচার তুলনা বিরল। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছিল একটু সবিস্তারে বলা প্রয়োজন। অবিসাংবাদিক তথ্য হচ্ছে এই যে 27 ফেব্রুয়ারি 2002 তারিখে ফেব্রুয়ারি 2002 তারিখে সকালে সবরমতী এক্সপ্রেসে করে একদল হিন্দু তীর্থযাত্রী অযোধ্যা থেকে ফিরছিল। আহমেদাবাদ ফিরছিলেন। ট্রেন গোদরা স্টেশনে নেমে ছেড়ে যাওয়ার পর কে বা কারা চেন টেনে ট্রেন থামিয়ে দেয় এবং ট্রেনটি সামনের সিগন্যালের কাছে গিয়ে থেমে যায়। তারপর 2000-এরও বেশি লোকজন হাজির হয়। সেই লোকেদের উদ্দেশ্য উন্মত্ত জনতা ট্রেনের একটি কামরা আক্রমণ করে এবং পেট্রোল ভেজানো ন্যাকড়া ছুঁড়ে এবং নানাবিধ দাহ্য পদার্থ দিয়ে সেই ট্রেনের কম্পার্টমেন্টে আগুন ধরিয়ে দেয়। এর ফলে আনুমানিক 25 জন মহিলা এবং 15 জন শিশু সমেত
58 জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। আক্রমণকারী এবং অগ্নিসংযোগকারী প্রায় সবাই ছিল স্থানীয় ঘাঁচি সম্প্রদায়ের মুসলমান। এই খবর ছড়িয়ে পড়ার পরে গুজরাট জুড়ে দাঙ্গা বেঁধে যায় এবং দাঙ্গার আনুমানিক 800 মুসলমান ও 250 হিন্দু মারা যায়। এছাড়াও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গুজরাট সরকার দাঙ্গা থামানোর জন্য রাজ্য জুড়ে কারফিউ জারি করেন, কেন্দ্রীয় বাহিনী নামায় এবং দেখামাত্র গুলি করার হুকুম দেয়। কিন্তু মহিলা সমেত একজন নিরপরাধ ও নিরুপায় তীর্থযাত্রীদের এইভাবে জ্যান্ত পুড়িয়ে মারার বিরুদ্ধে প্রতিক্রিয়া এমন তীব্র হয়েছিল যে তাতেও দাঙ্গা দমন করতে সময় লেগে যায়। উল্লেখ্য, দাঙ্গার ফলে 2 সম্প্রদায়ের মানুষই মারা গিয়েছিল এবং কোনো মুসলমান রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়নি। পূর্ববঙ্গে ও কাশ্মীরে যেভাবে হিন্দুদেরকে গণহত্যা এবং সব কিছু ছেড়ে, ভিটেমাটি ছেড়ে অন্যত্র পালিয়ে জীবন বাঁচাতে হয়েছিল, সেরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়নি। দাঙ্গা আস্তে আস্তে স্তিমিত থেমে যায়, কিন্তু এর জেরে এক অদ্ভুত ঘটনা পরিলক্ষিত হয়। শয়ে শয়ে কংগ্রেসি এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতা, তাদের পয়সা খাওয়া এক শ্রেণীর নিচু স্তরের সাংবাদিক এবং কিছু সমাজসেবী নামধারী মধ্যপ্রাচ্যের অনুগ্রহপুষ্ট লোক মাঠে নেমে পড়ে এবং তারস্বরে প্রচার করতে থাকে এবং মোদিজিকে কাঠগড়ায় দাঁড় করায়। আপনারা নিশ্চয়ই জানেন, ওই সময়ের পরে 2014 সালে যখন মোদিজিকে প্রধানমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত নেয় এবং 2014 সালে মোদিজি দক্ষতার এবং উনি আজকের যে বিশ্ববরেণ্য, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। 2014 সালের বহু ঘটনা পরম্পরা আপনারা ইতিমধ্যেই উপলব্ধি আছেন। আজকে 2024 সালের সেপ্টেম্বর মাসে বহু ঘটনার বিবরণ আপনারা অনেকেই জানেন। তো আজকে ওনার এই মহাপুরুষের এই জন্মদিনে সেই সমস্ত বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না, কারণ ওনার জন্মদিনে ওনাকে বিনম্র শ্রদ্ধা জানানোই আমাদের নৈতিক কর্তব্য। তাই আমি আমার বাড়িতে আজকে এই যে মঞ্চটা আমি ব্যবহার করছি, এই মঞ্চে আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী মোদিজির প্রতিকৃতি দেখতে পাচ্ছেন। পাশেই দেখতে পাচ্ছেন আমাদের আর এক বরিষ্ঠ কেন্দ্রীয় নেতা এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, যার সান্নিধ্যে আমিও এসেছিলাম। এবং আজকে ওনার জন্যে বিজেপির এই যে বিপুল জয় এবং আজকের যে বিজেপি, ওনারও কম অবদান নেই। আর এদিকে রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি, সেই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের যে প্রথম স্বাধীনতা, যে আন্দামান দ্বীপে যে ভারতের স্বাধীনতার যে প্রমাণ, 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এই বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস। তার সঙ্গে সঙ্গে এখানে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন যে মহাপুরুষ, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপির স্রষ্টা, জনসংঘের স্রষ্টা, উনি আমাদের
পথের দিশা দেখিয়েছেন। ওনার মন্ত্র শিষ্য আজকের প্রধানমন্ত্রী আদবানিজি, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বহু বরিষ্ঠ নেতৃত্ব, এনারই দেখানো পথ ভারতবর্ষকে রক্ষা করার জন্য এবং বিশেষ করে হিন্দু জাতিকে রক্ষা করা আর এই পশ্চিম বাংলাকে রক্ষা করার যে রূপকার, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মোদিজিকে শ্রদ্ধা জানাতে গিয়েও ওনাদেরকেও আরতির মাধ্যমে এবং ভগবানের সঙ্গে তুলনা করে আমার বক্তব্য শুরু হওয়ার আগে যে সঙ্গীতটা পরিবেশন হলো, একদিক দিয়ে বিশ্বকর্মাজির পুজো, সেই বিশ্বকর্মা পুজোর আজকের পূর্ণিমার শুভ দিনে এইরকম একটা দিন সব সময় পাওয়া যায় না। একদিকে লক্ষ্মী পুজো, মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, আর এরই সঙ্গে সঙ্গে আমাদের নয়নের মণি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর, ওনারও জন্মদিবস আজ 1950 সালের 17ই সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন। আজ প্রায় 74তম জন্মদিবসে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার মাধ্যমে আমরা আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটা আমরা করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, মোদিজি জিন্দাবাদ।